আচ্ছা, এই যে আমরা ভয়ের গল্প শুনি বা দেখি, এগুলো কি শুধুই আমাদের ভয় দেখানোর জন্য, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? মানে এই গল্পগুলো কি আমাদের সমাজ, আমাদের সময় নিয়ে বিশেষ কিছু বলে? চলুন তো আজ এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। তো কিসে আমাদের ভয় লাগে এই ২১ শতকে এসে? উত্তরটা কিন্তু খুব সম্ভবত আমাদের চারপাশে বলা গল্পগুলোর মধ্যেই কোথাও লুকিয়ে আছে। আর ঠিক এই কারণেই আজকের দিনের ভয়গুলোকে বুঝতে আমরা একদম দুটো আলাদা ধরনের গল্পকে ব্যবচ্ছেদ করে দেখব। আমরা স্ক্যারি পাম্পকিন চ্যানেলের দুটো গল্প বেছে নিয়েছি, আর দুটো কিন্তু একদম দুই মেরুর। একদিকে দেখুন ঝাঁ চকচকে শহরের মাঝরাতে একটা টেকনোলজিক্যাল গ্লিচ, একটা ক্যাব রাইড যেটা বিভীষিকা হয়ে দাঁড়ায়। আর অন্যদিকে একেবারে এক গ্রামের গল্প, যেখানে ভয়টা আসে কুসংস্কার আর সামাজিক অবিচার থেকে। মানে দুটো গল্পই আমাদের দেখাবে ভয় ঠিক কত রকমভাবে আমাদের জাপটে ধরতে পারে। তো চলুন প্রথমে আমরা দেখি এই গল্পগুলোর সেটিং বা পরিবেশটা কিভাবে সেটাই ভয়ের মূল কারণ হয়ে দাঁড়ায়। শুধু একটা ক্যাব যদি পেয়ে যায় 3:33 AM, গল্পের এই একটা কথাই কিন্তু শহরের মাঝরাতের ওই একাকিত্ব, ওই অসহায় অবস্থাটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তাই না? ভাবুন তো একবার, বাড়ি ফিরতে হবে আর ভরসা বলতে শুধু মোবাইলের একটা অ্যাপ। বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে ওঠে, তাই না? দেখুন, নিশার ভয়টা কিন্তু শুধু একটা ভূতের ভয় নয়, একদমই না। এটা হলো আধুনিক শহরের ভয়। এই যে বড় শহরে কেউ কাউকে চেনে না, মাঝরাতে একা যাতায়াত করার যে ঝুঁকি, পুরোটাই নির্ভর করে আছে একটা অ্যাপের ওপর। আর মনের কোণে সবসময় ওই একটা খচখচানি, যদি টেকনোলজিটা ফেল করে, যদি সিস্টেমটা বিগড়ে যায়, ভিড়ের মধ্যে থেকেও কি ভীষণ একা লাগতে পারে। এই গল্পটা সেটাই আমাদের বুঝিয়ে দেয়। শহরের ওই টেকনোলজির ভয় থেকে বেরিয়ে এবার আমরা চলে আসি একেবারে অন্য এক জগতে। এখানে ভয়টা কোনো গ্লিচ বা সিস্টেমে নেই, এখানে ভয়টা একটা কথায়, ও তো বাঁচা। কি নির্মম, তাই না? এই একটা কথাই যথেষ্ট ছিল অঞ্জলির জীবনটাকে নরক বানিয়ে দেওয়ার জন্য। বেলপুর গ্রামের ভয়টা ছিল অন্যরকম। এটা এমন এক ভয় যেখান থেকে পালানোর কোনো রাস্তা নেই। অঞ্জলির জন্য পুরো গ্রামটাই যেন একটা জেলখানা হয়ে গিয়েছিল, যেখানে কোনো প্রাইভেসি নেই, সবসময় সমাজের কড়া নজর, আর তার উপর পুরুষতান্ত্রিক সমাজের চাপ। প্রতিবেশীদের ফিসফাস, লোকলজ্জার ভয়, সামাজিকভাবে এক ঘরে করে দেওয়া। এই ভয়টা অনেক বেশি কাছের, অনেক বেশি ব্যক্তিগত, আর অনেক বেশি কষ্টদায়ক। আচ্ছা, পরিবেশ বা সেটিং তো দেখলাম, এবার চলুন গল্প দুটোর মূল আকর্ষণে আসা যাক, মানে ভূতেদের কথায়। এই আত্মারা কারা, কেন তারা ফিরে এসেছে দেখব। এদের উৎস আর উদ্দেশ্যও কিন্তু একেবারে আলাদা। প্রথমে মহেশের কথা বলি। ও আসলে কোনো ভিলেন বা শয়তান আত্মা নয়, বেচারা একটা টেকনোলজিক্যাল লুপে আটকে পড়া একটা আত্মা। ভাবুন তো, একটা অ্যাক্সিডেন্টের পর থেকে সে নিজের জীবনের শেষ কয়েকটা মুহূর্ত বারবার পুনরাবৃত্তি করে চলেছে, একই ঘটনার পুনরাবৃত্তি। তার ভয়টা আসলে রাগের নয়, দুঃখের। সে পথ হারিয়ে ফেলেছে। কিছু মানুষ কোনো এক বাঁকে, কোনো এক রাতে চিরকালের জন্য আটকে যায়। এই লাইনটা মহেশের পুরো পরিস্থিতিটা একেবারে তুলে ধরে। সে কাউকে ইচ্ছে করে ভয় দেখাচ্ছে না, বরং সে নিজেই তো একটা ভয়ানক দুঃস্বপ্নের মধ্যে বন্দী, যেখান থেকে বেরোনোর কোনো উপায় তার জানা নেই। আর অন্যদিকে আছে অঞ্জলি। মহেশের মতো পথহারা বা বিভ্রান্ত নয় সে, একদমই না। তার উদ্দেশ্য একেবারে দিনের আলোর মতো পরিষ্কার, প্রতিশোধ। তার আর তার অনাগত সন্তানের ওপর যে ভয়ঙ্কর অবিচার হয়েছিল, যে নৃশংসভাবে তাদের খুন করা হয়েছিল, তার বিচার চাইতে সে ফিরে এসেছে। তার ভয়টা তাই দুঃখের নয়, তার ভয়টা হলো গনগনে ক্রোধের। কিভাবে একজন সাধারণ মেয়ে একটা ভয়ঙ্কর আত্মায় পরিণত হলো, এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায়। দেখুন, প্রথমে বিয়ে, যেটা তার জন্য ছিল একটা দাসত্বের শুরু। তারপর বছরের পর বছর ধরে বাজা অপবাদ সহ্য করে শারীরিক আর মানসিক অত্যাচার। যখন একটু আশার আলো দেখল, যখন সে গর্ভবতী হলো, তখনও কোনো কদর পেল না। আর শেষটা কি হলো? সামান্য ঠান্ডা খাবার দেওয়ার অপরাধে স্বামীর হাতে খুন। তার এই ভয়ঙ্কর রূপটা কোনো দুর্ঘটনা নয়, এটা হলো দিনের পর দিন, বছরের পর বছর ধরে হওয়া অবিচারের একটা পুঞ্জীভূত ফল। তো আমরা দুটো গল্প দেখলাম, দুটো ভূতের কথাও জানলাম। এবার চলুন একটু গভীরে যাই। এই গল্পগুলো আসলে ভূতের আড়ালে আমাদের নিজেদের, মানে বাস্তব পৃথিবীর কোন ভয়গুলোর কথা বলে। এই টেবিলটা দেখুন, ব্যাপারটা খুব সহজে বোঝা যাবে। 3:33 AM গল্পে মহেশের উদ্দেশ্য কি? শুধু তার শেষ রাইডটা শেষ করা। আর এর আড়ালে লুকিয়ে আছে আমাদের কন্ট্রোল হারানোর ভয়, টেকনোলজি ফেল করার ভয়। আর গর্ভবতী গল্পে অঞ্জলির উদ্দেশ্য সোজা সাপটা, প্রতিশোধ। আর এটা আসলে কিসের ভয়? এটা হলো সমাজের গভীরে লুকিয়ে থাকা অবিচার, নারী বিদ্বেষ আর অমানবিকতার ভয়।
আসলে 333 AM এর গল্পটা আমাদের আধুনিক জীবনের সবথেকে বড় উদ্বেগগুলোকে নিয়ে খেলা করে। এই যে আমরা সারাদিন অ্যাপ, জিপিএস টেকনোলজির উপর নির্ভর করে আছি, এগুলো কি সত্যি সত্যি ভরসাযোগ্য? অচেনা একটা শহরে মাঝরাতে যদি হঠাৎ সব সিস্টেম কাজ করা বন্ধ করে দেয়, এই যে নিজের জীবনের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ভয়, এটাই তো আজকের দিনের সবথেকে বড় আতঙ্কগুলোর একটা। অন্যদিকে গর্ভবতী গল্পের ভয়টা কিন্তু অনেক পুরনো, অনেক গভীর। এটা কোনো টেকনোলজির ভয় নয়, এটা একটা সিস্টেমের ভয়। এমন একটা সিস্টেম যা নারীদের উপর অত্যাচারকে প্রশ্রয় দেয়। অঞ্জলির গল্পটা তো শুধু একটা ভূতের গল্প নয়, এটা আসলে আমাদের সমাজের ভেতরে থাকা গার্হস্থ্য হিংসা, নারী বিদ্বেষের মতো ভয়ঙ্কর ব্যাধিগুলোর একটা জ্বলন্ত উদাহরণ। তাহলে দেখা যাচ্ছে একটা ভয় আধুনিক, অন্যটা চিরন্তন। কিন্তু এত আলাদা হওয়া সত্ত্বেও এই দুটো গল্পই আমাদের মনে গভীর ছাপ ফেলে যায়। কেন? কি এমন আছে এদের মধ্যে যা এদের নিছক ভয়ের গল্পের থেকে বেশি কিছু করে তোলে? এর উত্তরটা হলো অবিচার। ভয়ের কারণটা কোনো দুর্ঘটনা হোক বা ঠান্ডা মাথার নিষ্ঠুরতা, আসল ভয়টা জন্ম নেয় সেই সব ট্র্যাজেডি থেকে যার কোনো বিচার হয়নি। মহেশ আর অঞ্জলি দুজনেই জীবদ্দশায় সুবিচার পায়নি। তাদের আত্মাগুলো আসলে সেই না পাওয়া বিচারেরই এক একটা আর্তনাদ। আর এই অবিচারের ধরনটাও দেখুন। মহেশের জীবনটা শেষ হয়ে গেল একটা আকস্মিক দুর্ঘটনায়, কারণ একজন অচেনা মানুষ তাকে সাহায্য না করে পালিয়ে গিয়েছিল। আর অঞ্জলিকে কারা মারল? তার নিজের পরিবার, নিজের স্বামী, কারণ তারা ঠিক করে নিয়েছিল যে অঞ্জলির জীবনের কোনো দামই নেই। মানে একটা ভয় আসছে অচেনা বিপদ থেকে, আর অন্যটা সবথেকে কাছের, সবথেকে বিশ্বস্ত মানুষের চরম বিশ্বাসঘাতকতা থেকে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, কোনটা বেশি ভয়ের? সেই ভূত যে বেচারা নিজের বাড়ি ফেরার পথই খুঁজে পায় না, নাকি সেই ভূত যে পণ করেছে বিচার না পাওয়া পর্যন্ত এক পাও নড়বে না? ভাবলে দেখা যায় দুটোই কিন্তু আমাদের সমাজেরই কোনো না কোনো বড় ব্যর্থতার দিকে আঙুল তোলে। যখন কোনো অ্যাপে রাতের শেষ ক্যাবটা বুক করবেন, তখন দুবার ভাববেন, উফ, 333 গল্পের এই শেষ লাইনটা যেন শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দেয়। আর এটাই আমাদের মনে করিয়ে দেয়, কিছু ভয় শুধু গল্পে থাকে না, আমাদের বাস্তব জীবনে, আমাদের হাতের মুঠোয় থাকা স্মার্টফোনেও লুকিয়ে থাকতে পারে।